সমস্যা থাকে একটু বলো, কারো যদি সমস্যা থাকে বলো। বলো সমস্যা আছে কিনা, এনি প্রবলেম দেখে নিই, এনি প্রবলেম। বলো। ওকে চলো তাহলে পরের পরের জায়গায় চলে যাচ্ছি। ওকে নেক্সট আমি চলে যাই নেক্সট এটাতে, ঠিক আছে। ওকে দাও জাস্ট এ মিনিট। এবার আমরা যেটাতে আসবো সেটা তোমাদের যেটা দেয়া আছে সেটা হলো বায়োলজিক্যাল ভ্যালু অফ প্রোটিনস। ওকে সো বায়োলজিক্যাল ভ্যালু অফ দ্য প্রোটিনস, দেখো বায়োলজিক্যাল ভ্যালু ইজ এ মেজার অফ দ্য, এখানটা আগে বলে দিই। ধরা যাক আমরা কোনো খাবার খাচ্ছি, ধরা যাক আমরা কি করছি, আমরা হোয়াট ইজ দ্য বায়োলজিক্যাল ভ্যালু, দিস ইজ ইম্পর্টেন্ট। দেখো কনসেপশন কিন্তু ক্লিয়ার রাখতে হবে। ধরা যাক আমরা কোনো খাবার খাচ্ছি, তাহলে এই খাবারের মধ্য দিয়ে কি আছে, ধরা যাক আমরা প্রোটিন জাতীয় খাবার খেলাম, তাহলে এই খাবারটা যখন খাবো তখন সেটা ডাইজেস্টিভ সিস্টেমে, তখন সেটা গিয়ে কি হবে, ডাইজেস্টেড হবে। ডাইজেস্টেড হওয়ার পরে এই খাবারটা কিন্তু কি হবে, অ্যাবসর্বড হবে। কিন্তু অ্যাবসর্বড হওয়ার পরে এরা মাসেলসের অংশে পরিণত হবে, অর্থাৎ যে মাসেলস আছে এই মাসেলসের মাসেলস এরা হচ্ছে তৈরি করবে, ঠিক আছে। সুতরাং দিস ইজ কল্ড বায়োলজিক্যাল ভ্যালু। অ্যাকচুয়ালি দেখো যে যে পদার্থ যত আমাদের বডিতে ইনকর্পোরেটেড হবে, যে নিউট্রিয়েন্টস যত বেশি পরিমাণে আমাদের বডিতে ইনকর্পোরেটেড হবে, সো নিউট্রিয়েন্টসকে যত বেশি পরিমাণে আমাদের বডি কি করবে, ইউটিলাইজ করতে পারবে, তারই বায়োলজিক্যাল ভ্যালু অনেক বেশি হবে। সিম্পলি দিস ইজ কল্ড অ্যাজ দ্য বায়োলজিক্যাল ভ্যালু। ওকে অর্থাৎ আমরা কোনো খাবার খেলাম, খাবারের ডাইজেশন হলো, ডাইজেশনের ফলে এই খাবার আমাদের স্মল ইন্টেস্টাইন দিয়ে সেটা অ্যাবসর্বড হবে, অ্যাবসর্বড হয়ে সেটা যখন মাসেলস বা পেশির অংশে পরিণত হবে, তাহলে এই যে পেশির অংশে পরিণত হচ্ছে, যে খাবার যত বেশি পরিমাণে মাসেলসের অংশ পরিণত হবে, আমাদের দেহের কোনো প্রোটিনের অংশ পরিণত হবে, তখনই তার বায়োলজিক্যাল ভ্যালু বেশি থাকবে, ঠিক আছে। দেন দিস ইজ অ্যাকচুয়ালি দ্য কনসেপ্ট অফ দ্য বায়োলজিক্যাল ভ্যালু। চলো এবার আমরা ডেফিনেশন দেখে নিই, হোয়াট ইজ দ্য বায়োলজিক্যাল ভ্যালু। ওকে এক্ষেত্রে যেটা দেওয়া আছে একটু আমি দেখে নিই, ফাংশনস আচ্ছা definition and factors affecting biological value of the proteins. Protein এর biological value. Biological value is a measure of the proportion of the absorbed protein from a food which becomes incorporated into the proteins of the organic body. অর্থাৎ যে পরিমাণ আমাদের দেহ শোষণ করছে, সেই শোষিত প্রোটিনের কত পরিমাণ আমাদের দেহ ব্যবহার করছে, তাকেই আমরা বলবো বায়োলজিক্যাল ভ্যালু। যে পরিমাণ শোষিত হচ্ছে, ধরা যাক এই পরিমাণ শোষিত হয়েছে, কিন্তু এই পরিমাণ আমাদের ইউটিলাইজড হয়েছে, ঠিক আছে। সুতরাং কতটা পরিমাণ দেহ ব্যবহার করছে তাকেই আমরা বলবো বায়োলজিক্যাল ভ্যালু। কোনো মানুষ হয়তো প্রচুর খাবার খাচ্ছে, ডিফারেন্ট টাইপের খাবার খাচ্ছে, ঠিক আছে, অনেক প্রোটিন খাচ্ছে, কিন্তু তার দেহ ইউটিলাইজ করতে পারছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। যদি দেহ ইউটিলাইজ করতে পারে তাহলে বুঝতে হবে যে সেই তার বায়োলজিক্যাল ভ্যালু ঠিকঠাক আছে, ঠিক আছে। এটা অনেকটা আমাদের বডি কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এবার দেখো তাহলে বায়োলজিক্যাল ভ্যালু ক্যাপচার্স how easily the digested protein can be used in the protein synthesis in the cells of the organism. In general, the proteins from the animal source, আমি যেটা বলছিলাম যে যে সমস্ত খাবার আমাদের দেহের অংশে পরিণত হওয়ার এবিলিটি রাখে, সেই সমস্ত খাবারেরই বায়োলজিক্যাল ভ্যালু অনেক বেশি থাকবে। এক্ষেত্রে যেহেতু তোমাদের প্রোটিন দিয়েছে, প্রধানত যে সমস্ত প্রোটিনগুলো এনিম্যাল সোর্স, তাদের বায়োলজিক্যাল ভ্যালু অনেক বেশি। সুতরাং বায়োলজিক্যাল ভ্যালুর যখন ডেফিনেশন দেবে ওইটা লিখবে, লেখার পরে এই জায়গাটা লিখবে। সো এনিম্যাল সোর্সের যাদের, তাদের বায়োলজিক্যাল ভ্যালু অনেক বেশি দেন দ্য প্ল্যান্ট সোর্স, ঠিক আছে। এনিম্যাল সোর্স প্রোটিন কি হতে পারে, মিট, ফিশ, এগস ইত্যাদি এইগুলো হতে পারে, এবং প্ল্যান্ট সোর্স কি হতে পারে, এগুলো হতে পারে। আমি আর এই জায়গাটা পড়ছি না, ঠিক আছে। এরপরে যেটা দেবে যদি ডেফিনেশন কোনোভাবে চায়, এই যে আমি যে ইকুয়েশনস যেটা লিখেছি, এখানে অনেকগুলো ইকুয়েশনস লিখেছি, তোমরা শুধু এই ইকুয়েশনটা পড়বে, ঠিক আছে। বায়োলজিক্যাল ভ্যালু ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পার্সেন্টেজ অফ দ্য অ্যাবসর্বড নাইট্রোজেন রিটেইনড বাই দ্য বডি। আমরা জানি যে প্রোটিনের মধ্যে নাইট্রোজেন থাকে, এটা আমরা প্রত্যেকেই জানি, ঠিক আছে। সুতরাং বায়োলজিক্যাল ভ্যালু মানে কি, কোন পরিমাণ নাইট্রোজেন আমাদের দেহ নিচ্ছে। আমি প্রথমেই বলেছিলাম যে প্রপোর্শন মানে অনুপাত, কোন পরিমাণ দেহের অংশে পরিণত হচ্ছে এবং কতটা পরিমাণ দেহ শোষণ করছে। এতটা পরিমাণ দেহ যদি শোষণ করে তাহলে কোন পরিমাণ নিচ্ছে, এতটা পরিমাণ নিচ্ছে, এবং সেটাকে যদি পার্সেন্টেজ করি
তাকেই আমরা বলবো বায়োলজিক্যাল ভ্যালু। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ইকুয়েশনস অফ দ্য বায়োলজিক্যাল ভ্যালু। এবার দেখো এক্ষেত্রে একটু জাস্ট একটুখানি পড়ে রাখবে যে নাইট্রোজেন ব্যালেন্স। ওকে, নাইট্রোজেন ব্যালেন্স আমরা কাকে বলবো, কারণ বায়োলজিক্যাল ভ্যালু আমাদের নাইট্রোজেন ব্যালেন্সকে কন্ট্রোল করে। হোয়াট ইজ দ্য পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স? দিস ইজ এ স্টেট ইন হুইচ নাইট্রোজেন ইনটেক ইজ হায়ার দেন দ্য আউটপুট। এবার দেখো এক্ষেত্রে যে বিষয়টা বলছিলাম যে আউটপুট মানে কি, মলের মধ্য দিয়ে কোনো নাইট্রোজেন বা প্রোটিন আমাদের দেহতে বেরিয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স আমরা কাকে বলবো? যে পরিমাণ নাইট্রোজেন আমরা গ্রহণ করছি সেই পরিমাণ যদি নাইট্রোজেন যে পরিমাণ বেরিয়ে যাচ্ছে তার থেকে যদি বেশি হয়, সিম্পল, তখনই তাকে আমরা বলবো পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স। পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স কাদের ক্ষেত্রে দেখা যায়? গ্রোয়িং চিলড্রেন, যারা শিশুদের ক্ষেত্রে দেখা যায়, প্রেগনেন্ট উমেনদের ক্ষেত্রে দেখা যায়, এবং ডিউরিং দ্য রিকভারি অফ দ্য সিরিয়াস ইলনেস, যাকে বলা হয় কনভুলেসেন্ট। ওকে, সুতরাং তাদের ক্ষেত্রে পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স দেখা যায়। কিন্তু নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স কাকে বলবো? দিস ইজ এ স্টেট ইন হুইচ নাইট্রোজেন আউটপুট ইজ গ্রেটার দ্যান নাইট্রোজেন ইনপুট। অর্থাৎ যে পরিমাণ নাইট্রোজেন দেহ থেকে বেরিয়ে যাচ্ছে সে পরিমাণ নাইট্রোজেন দেহ প্রোভাইড করতে পারছে না। সুতরাং এই ধরনের যে নাইট্রোজেন ব্যালেন্স তাকে আমরা বলবো নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স। ওকে, এবং নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স প্রধানত অনেক সময় শিশুদের ক্ষেত্রে দেখা যায় সাফারিং ফ্রম দ্য কুয়াশিয়ারকর অর ম্যারাসমাস, অর্থাৎ যারা কুয়াশিয়ারকর অথবা ম্যারাসমাস রোগে যারা ভুগছে তাদের ক্ষেত্রে প্রধানত এই ধরনের নাইট্রোজেন নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স দেখা যায়। এবার দেখো এই জায়গাগুলো পড়ার দরকার নেই, ঠিক আছে, এই জায়গাগুলো পড়ার দরকার নেই, এখানটা পড়ার দরকার নেই, আমি আমার বোঝার জন্য লিখেছিলাম। ওকে, চলো এবার আমরা দেখে নিই যে কিছু কনসেপ্টে আমরা এক্ষেত্রে চলে গেছি। দেখো যে জায়গাটা তোমাদেরকে বলবো সেটা হলো আমার বডি সিনথেসাইজ ইটস ওন প্রোটিন। আমাদের দেহ কি করে? নিজস্ব প্রোটিন তৈরি করে, কিন্তু তবুও আমাদের বাইরে থেকে কেন প্রোটিন নিতে হয়? অ্যামাইনো অ্যাসিড কম্পোজিশন অফ আওয়ার বডি প্রোটিন মে ক্লোজলি সিমিলার। এখানটা দেখো বায়োলজিক্যাল ভ্যালু কিসের সঙ্গে রিলেটেড। সুতরাং যে সমস্ত এনিম্যাল আমরা যে সমস্ত প্রোটিন ব্যবহার করছি সেই সমস্ত প্রোটিনের যে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স সেগুলো কিন্তু অবশ্যই আমাদের দেহের অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সের কাছাকাছি হবে, কারণ অন্যান্য এনিম্যালস এবং হিউম্যান তারা হলো রিলেটেড। তাহলে প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড কম্পোজিশন বেশি হবে, এবং সেই জন্যই এনিম্যাল প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু বেশি। কেন? অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স হচ্ছে সিমিলার দেখা যায়। কিন্তু প্ল্যান্ট প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু কেন কম হবে? কারণ অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স সেক্ষেত্রে ভেরিয়েশনটা বেশি দেখা যায়, ঠিক আছে, মানে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের ডিসিমিলারিটি বেশি দেখা যায়। হোয়ার দ্য সিমিলারিটি ইজ ক্লোজ দ্য বডি প্রোটিনস ক্যান বি সিনথেসাইজড ফ্রম দ্য, এই জায়গাটাই লেখা আছে, ঠিক আছে। Such food proteins whose amino acid composition is close to the amino acid composition of the body proteins are called as the proteins of high biological value, and the other proteins are called as the low biological value. তাহলে কোনটা হাই বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিন, কোনটা লো বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিন আমরা দেখে নিলাম। যে সমস্ত প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড কম্পোজিশন আমাদের দেহের প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড কম্পোজিশনের সঙ্গে সিমিলার তাদের বায়োলজিক্যাল ভ্যালু বেশি হবে, যাদের ক্ষেত্রে সিমিলার নেই, ডিসিমিলার বেশি, তাদের বায়োলজিক্যাল ভ্যালু কম হবে। কোন কোন প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু বেশি হবে? দেখো, ফর এ হিউম্যান বেবি, একটা শিশুর ক্ষেত্রে মাদার্স মিল্ক is of the greater biological value than of the cows, although both are of high biological value. একটা শিশুর ক্ষেত্রে তার যে মাতৃদুগ্ধ সেটা কিন্তু গরুর দুধের থেকে অনেক বেশি বায়োলজিক্যাল ভ্যালু। কেন? কারণ মায়ের দুধের অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স গরুর দুধের অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সের তুলনায় অনেক বেশি সিমিলার, ঠিক আছে, ওই শিশুর কাছে, ঠিক আছে। সেই জন্যই মাদার্স মিল্ক এর বায়োলজিক্যাল ভ্যালু কিন্তু অনেক বেশি, ঠিক আছে। এই জায়গাটা একটু পড়ে নেবে, এখানটা আর পড়ার দরকার নেই। ওকে, এই যে প্রোটিন রিকোয়ারমেন্ট যেটা দেওয়া আছে এই জায়গাটা আর অত পড়ার দরকার নেই, তোমাদের বায়োলজিক্যাল ভ্যালু বলতে এই জায়গাটাই তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। সুতরাং এক্ষেত্রে বায়োলজিক্যাল ভ্যালু অফ দ্য প্রোটিনস আমরা দেখে নিলাম। এবার দেখো এরপরে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যে দেখবো সেটা হলো স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হলো স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। হোয়াট ইজ দিস স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন? স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন সিম্পলি যে বিষয়টা বলে সেটা হচ্ছে যে আমরা যে খাবার খাই, ধরে যাক কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, আমরা সেই ছোট থেকে পড়ে আসছি যে 1 গ্রাম কার্বোহাইড্রেটের দহনের ফলে 4 ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। দেখো এই জায়গাটা ভালো করে পড়বে, ঠিক আছে। স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন অনেক সময় এখান থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে, এখানটার কনসেপশন কিন্তু ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। আর একটা বিষয় বলে রাখি যে কোনো ক্লাসে প্রধানত প্রথম দিকটা শেষ দিকটা ইম্পর্টেন্ট, এবং অনেক সময় স্টুডেন্টসরা কি হয় শেষ দিকে তারা কনসেন্ট্রেশন হারিয়ে ফেলে, তাদের মনোসংযোগ ব্যাহত হয় অনেক সময়, সেই কারণের জন্য শেষ দিকটা ভালো করে মনে রাখবে। সো জাস্ট আই হ্যাভ রিচড টুয়ার্ডস দ্য এন্ড পয়েন্ট অফ ইউর ক্লাস, সো তোমাকে অবশ্যই খুব ভালো করে মনোসংযোগ দিতে হবে। ওকে, চলো কার্বোহাইড্রেট কি করে? কার্বোহাইড্রেট প্রধানত
আমরা জানি ছোট থেকে যেটা পড়ে আসছি যে 1 গ্রাম কার্বোহাইড্রেট দহনের ফলে 4 ক্যালোরি শক্তি পাই, ঠিক আছে। 1 গ্রাম প্রোটিনের দহনের ফলে 4 ক্যালোরি শক্তি পাই, 1 গ্রাম ফ্যাটের দহনের ফলে 9 ক্যালোরি শক্তি পাই। কিন্তু হোয়াট ইজ দ্য এসডিএ? কিন্তু আমরা যে পরিমাণ শক্তি পাওয়ার কথা তার থেকে যদি আমরা বেশি পরিমাণ শক্তি পাই, অ্যাকচুয়ালি আমরা যে খাবার খাচ্ছি আমরা খাবারে তার থেকে বেশি পরিমাণে শক্তি পাচ্ছি, ঠিক আছে। তো এই যে বিষয়টা এটাকেই আমরা বলবো এসডিএ বা স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। তাহলে কার্বোহাইড্রেট, আমরা 1 গ্রাম কার্বোহাইড্রেটের 4 ক্যালোরি আমরা শক্তি পাচ্ছি, ঠিক আছে। আমি এখানে ধরে নিচ্ছি 250 গ্রাম করে আমি ধরে নিয়েছি, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো 25 গ্রাম ধরেছি, তাহলে কোনো মানুষ যদি 25 গ্রাম যদি কার্বোহাইড্রেট গ্রহণ করে তাহলে তার খাবার ক্যালোরি কত পাওয়ার কথা? 100 ক্যালোরি, কিন্তু সে অ্যাকচুয়ালি কত পাচ্ছে? 105 ক্যালোরি। সুতরাং এই 5%কেই বলা হয় স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন, ঠিক আছে। প্রোটিন জাতীয় খাবার, 1 গ্রাম প্রোটিন থেকে নর্মালি কত পরিমাণ ক্যালোরি পাবো? 4 ক্যালোরি, কিন্তু 25 গ্রাম প্রোটিন থেকে তাহলে কত পাওয়ার কথা? 100 ক্যালোরি, কিন্তু কত পাবো আমরা 25 গ্রাম প্রোটিন গ্রহণ করলে? 130 ক্যালোরি, ঠিক আছে। সুতরাং দেখো এটাই হচ্ছে এসডিএ, অর্থাৎ এই যে এক্সট্রা ক্যালোরি আমরা প্রোটিন থেকে পাচ্ছি এটাকেই বলে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। আবার দেখো যদি ফ্যাট জাতীয় খাবার আমরা যদি খাই তাহলে ফ্যাট জাতীয় খাবার থেকে কি হবে? ফ্যাট জাতীয় খাবার থেকে 1 গ্রাম থেকে 9 ক্যালোরি শক্তি পাবো, কিন্তু এই 10 গ্রাম, এক্ষেত্রে 10 গ্রাম ধরে নিয়েছি, তাহলে 10 গ্রাম থেকে 90 ক্যালোরি শক্তি পাবো, কিন্তু আমরা এক্ষেত্রে কত পাচ্ছি? 103 ক্যালোরি। তাহলে এই যে ক্যালোরি আমরা যেটা পাচ্ছি এটাকেই, এই যে ক্যালোরি এটা আমরা যেটা পাচ্ছি এটাকেই আমরা বলবো স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন, এক্সট্রা। সুতরাং যে পরিমাণ পাওয়ার কথা তার থেকে আমরা এক্সট্রা ক্যালোরি পাচ্ছি। তো এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? প্রোটিনে সব থেকে বেশি আমরা এক্সট্রা ক্যালোরি পাচ্ছি। এই এক্সট্রা ক্যালোরির পার্সেন্টেজ কি হবে? কার্বোহাইড্রেট যদি হয় সেটা 5%, প্রোটিন যদি হয় সেটা 30%, ফ্যাট যদি হয় সেটা 13%, এবং মিক্সড ডায়েট যদি হয় সেটা হলো 10%। ওকে, সুতরাং এটাই হলো স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। এবার দেখে নিই, বলছে এলি রাবনার শোড দ্যাট দ্য ফুড স্টাফ, এটা ডি হবে। ওকে, ফুড স্টাফ পার্টিকুলারলি প্রোটিন প্রডিউস দ্য এক্সট্রা হিট ইন দ্য বডি। দিস এবিলিটি টু প্রডিউস দ্য অ্যাডিশনাল হিট ইজ কল্ড দ্য এসডিএ, অর দ্য ক্যালোরিজেনিক অ্যাকশন অফ দ্য ফুড, অর দ্য থার্মোজেনিক অ্যাকশন অফ দ্য ফুড। সুতরাং এলি রাবনার এটাই বললেন যে আমরা যে পরিমাণ খাবার খাই সেই পরিমাণ খাবার থেকে যে পরিমাণ এনার্জি পাওয়ার কথা তার থেকে আমরা বেশি পরিমাণে এনার্জি পাই। যেমন 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে বা 25 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 100 ক্যালোরি এনার্জি পাওয়ার কথা, আমরা কত পাচ্ছি? 105 ক্যালোরি। 25 গ্রাম প্রোটিন থেকে 100 ক্যালোরি এনার্জি পাওয়ার কথা, আমরা কত পাচ্ছি? 130 ক্যালোরি। সো দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড অ্যাজ দ্য স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। দ্য ফেনোমেনন অফ দ্য প্রোডাকশন অফ দ্য এক্সট্রা হিট বাই দ্য বডি ডিউ টু দ্য টেকিং অফ দ্য ফুড ইজ এসডিএ, অর্থাৎ খাবার খাওয়ার ফলে এই যে এক্সট্রা হিট যেটা তৈরি হচ্ছে তাকেই আমরা বলবো স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। দেখবে যখন প্রধানত আমরা কোনো মাছ, মাংস ইত্যাদি এগুলো যখন খাই তখন আমাদের প্রচুর গরম হয়। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আচ্ছা, একজন এসএমএস করেছে, আমি একটুখানি বলি। তোমরা কি সবাই দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? হ্যালো হ্যালো, দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, যে বিষয়টা বলছিলাম, তাহলে দেখো এসডিএ মানে কি, দেন হোয়াট ইজ দ্য এসডিএ অ্যাকচুয়ালি? তাহলে আমরা যে খাবার খাচ্ছি, সুতরাং সেই খাবার যে পরিমাণ ক্যালোরি দেওয়ার কথা আমরা যখন তার থেকে বেশি পরিমাণ ক্যালোরি পাই তখনই তাকে আমরা বলবো স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। সুতরাং 25 গ্রাম প্রোটিন থেকে ক্যালোরি পাওয়ার কথা কত? 100 ক্যালোরি, কিন্তু আমরা কত পাচ্ছি? 130 ক্যালোরি। সুতরাং এই যে এক্সট্রা হিট আমরা যেটা পাচ্ছি, দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন অর দ্য ক্যালোরিজেনিক এফেক্ট অফ ফুড। এই কথা প্রথম কে বলেছিলেন? এটা বলেছিলেন বিজ্ঞানী এলি রাবনার। ওকে, তিনি বলেছিলেন আমরা যে খাবার খাই অ্যাকচুয়ালি যে পরিমাণ এনার্জি পাওয়ার কথা তার থেকে বেশি পরিমাণ এনার্জি বা ক্যালোরি আমাদের দেহতে তৈরি হয়। কিন্তু কেন তৈরি হয় এই বিষয়টা আমি তোমাদেরকে বলবো। ওকে, যে বিষয়টা আবার বলছিলাম সেটা হলো যে আমরা যখন কোনো মাছ, মাংস ইত্যাদি যখন খাই তখন কি হয়? তখন আমাদের দেহের টেম্পারেচার অনেকটা বেড়ে যায়, দেখবে যে গরম হয়। কেন হয়? কারণ প্রোটিনের ক্যালোরিজেনিক এফেক্ট অনেক বেশি, কারণ প্রোটিনের থার্মোজেনিক এফেক্ট অনেক বেশি, কারণ প্রোটিনের এসডিএ বা স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন অনেক বেশি, অ্যান্ড ফর দিস রিজন আমাদের অনেকটা গরম হয়। ঠিক আছে, এবার দেখো এক্ষেত্রে দেখো আমি কয়েকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়েছি, কত সুন্দর ইনফরমেশন দেওয়া আছে। দেখো, when we take D5 or the dextrogenic glucose solution,
এবার দেখো কোনো খাবারের মধ্য দিয়ে অথবা ইনজেকশনের মধ্য দিয়ে যদি আমরা কার্বোহাইড্রেট গ্রহণ করি, সুতরাং যখন তুমি ইনজেকশনের মধ্য দিয়ে যখন কার্বোহাইড্রেট গ্রহণ করবে তখন কিন্তু এক্সট্রা এনার্জি পাবে না। ওকে, অর্থাৎ অর্থাৎ 25 গ্রাম কার্বোহাইড্রেট যদি তুমি খাবারের মধ্য দিয়ে গ্রহণ করো তখন এক্সট্রা এনার্জি পাবে। আচ্ছা, যে এই 25 গ্রাম যদি ডেক্সট্রোজেনিক গ্লুকোজ আমরা যদি ইনজেকশনের মধ্য দিয়ে দিই তাহলে 100 ক্যালোরি পাবো, কিন্তু খাবারের মধ্য দিয়ে যদি আমরা নিই তাহলে 5% এক্সট্রা ক্যালোরি পাবো। দিস ইজ দ্য ডিফারেন্সেস। ওকে, সুতরাং খাবারের মধ্য দিয়ে গেলে কেন আমরা এক্সট্রা ক্যালোরি পাবো এর পিছনেই কিন্তু এসডিএ বিষয়টা লুকিয়ে আছে। তাহলে এসডিএ ইজ প্রডিউসড অর দ্য এক্সট্রা হিট ইজ প্রডিউসড আফটার টেকিং এ মিল ইজ ডিউ টু অ্যাবসর্পশন। কারণ আমরা যখন খাবার খাচ্ছি তখন এই এক্সট্রা হিট তৈরি হচ্ছে কেন? খাবারকে শোষিত হতে হবে, খাবারকে ট্রান্সপোর্ট হতে হবে, খাবারের মেটাবলিজম হতে হবে, খাবারকে স্টোর হতে হবে। সুতরাং এই কারণের জন্যই কিন্তু আমাদের এক্সট্রা হিট তৈরি হচ্ছে। এবার দেখো, তাহলে এই বিষয়টা বুঝতে গেলে আমি একদম প্রথমে তোমাদেরকে যে ছকটা দেখিয়েছিলাম এই ছকটা আমি কেন দেখিয়েছিলাম, এর কারণ এসডিএ বোঝানোর জন্য। ঠিক আছে, সুতরাং কোনো খাবার যখন খাই ডাইজেশন এবং অ্যাবসর্পশন হচ্ছে, তার ফলে এক্সট্রা হিট তৈরি হচ্ছে। এই খাবারের কি হবে, এবার অন্যান্য যে সমস্ত মেটাবলিক রিয়াকশন হবে তার ফলে এক্সট্রা হিট তৈরি হবে এবং এই এক্সট্রা হিটগুলোই প্রধানত এসডিএ তৈরি করবে। সুতরাং কার্বোহাইড্রেটের যদি হয় তাহলে কার্বোহাইড্রেটে কত পরিমাণ এক্সট্রা হিট তৈরি হচ্ছে? কার্বোহাইড্রেটে মাত্র এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 5% এক্সট্রা হিট তৈরি হচ্ছে। ঠিক আছে, যদি প্রোটিন যদি হয় তাহলে কত এক্সট্রা হিট তৈরি হবে? 30% এক্সট্রা হিট তৈরি হবে। কেন প্রোটিনের ডাইজেশনে বা প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করলে কেন এই এক্সট্রা হিট তৈরি হয়? দেখো, ডেক্সট্রোজেনিক গ্লুকোজ যখন আমরা গ্রহণ করবো, যেহেতু তার কোনো ডাইজেশন হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না, যেহেতু সেটা ডাইরেক্টলি আমাদের সেলে চলে যাচ্ছে, সেই জন্য এক্ষেত্রে কোনো রকম এসডিএ দেখা যায় না। কিন্তু যখন খাবো তখন যেহেতু তার অ্যাবসর্পশন, ট্রান্সপোর্ট এই সমস্ত হয়, সেই কারণের জন্য তাদের এসডিএ বা এক্সট্রা হিট তখন আমরা পাবো। এবার দেখো, প্রোটিনের ক্ষেত্রে এসডিএ তে আমরা চলে আসি। কেন প্রোটিনের ক্ষেত্রে আরো বেশি এসডিএ? দিস ইজ ইম্পর্টেন্ট। ইফ উই টেক 25 গ্রাম অফ দ্য প্রোটিন, যদি আমরা 25 গ্রাম প্রোটিন খাই তাহলে কত এনার্জি দেওয়ার কথা? 100 ক্যালোরি। কিন্তু আমরা প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করলে কত ক্যালোরি আমরা পাচ্ছি? 130 ক্যালোরি। বিকজ এসডিএ অফ দ্য প্রোটিন ইজ 30%, কারণ প্রোটিনের এসডিএ হলো 30%। সুতরাং এই 30% আমরা 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 কি করব? এই 30% কেন হচ্ছে প্রোটিনের এসডিএ? এসডিএ অফ দ্য প্রোটিন ইজ ডিউ টু ডি অ্যামাইনেশন। দেখো, প্রোটিনের অনেক মেটাবলিক চেঞ্জ হয়, ডি অ্যামাইনেশন হয়, ইউরিয়া সিনথেসিস হয়, বায়োসিনথেসিস অফ দ্য প্রোটিন হয়। ঠিক আছে, এবং গ্লাইসিন, অ্যালানিন, ফিনাইল অ্যালানিন ইত্যাদি এই সমস্ত পদার্থ তৈরি হয়। ঠিক আছে, এবং সেই কারণের জন্যই প্রধানত প্রোটিনের এসডিএ অনেক বেশি, কারণ প্রোটিনের মেটাবলিজম কিন্তু অনেক ডিফারেন্ট টাইপের হয়। সেই জন্য যখন দেখবে বায়োকেমিস্ট্রি যখন পড়বে, কার্বোহাইড্রেটের মেটাবলিজম কোথায় শেষ হয়ে যাচ্ছে? গ্লাইকোলাইসিস, ক্রেব সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এই সমস্ত জায়গায় শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যখন প্রোটিনের ডাইজেশন পড়ছো, প্রোটিনের যখন বায়োকেমিস্ট্রি পড়ছো, পড়তে পড়তে পাগল হয়ে যাচ্ছ। কেন? কারণ ডিফারেন্ট টাইপের মেটাবলিক রিয়াকশনস তোমাকে পড়তে হচ্ছে। তাহলে এই যে ডিফারেন্ট টাইপের মেটাবলিক রিয়াকশনস, এর জন্যই অ্যাকচুয়ালি প্রোটিনের এসডিএ বা স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন কিন্তু অনেক বেশি। ওকে, এরপরে তোমাদের সিলেবাসে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে ভিটামিনস সম্বন্ধে আছে আর হচ্ছে নিউট্রিয়েন্ট সম্বন্ধে আছে। আমি একদম মেজর যে সমস্ত জায়গাগুলো যেগুলো বোঝার, সেই সমস্ত জায়গাগুলো আমি তোমাদেরকে কভার করলাম। ওকে, এবার বলো, যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলো। ঠিক আছে, বলো যদি কারোর কোনো সমস্যা থাকে। হ্যাভ ইউ এনি প্রবলেম? বলো, কারোর কোনো সমস্যা নেই তো? বলো। স্যার, নোটপত্র কি আলাদা করে বানাতে হবে? হ্যাঁ, কি বলছো? আচ্ছা, আমি ওটা আমি শেষে বলে দিচ্ছি। হ্যাঁ, আমি শেষে বলছি ওটা সম্বন্ধে। ঠিক আছে, চলো এবার 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 যে জায়গাটা আছে সেটা হচ্ছে মিনারেলস। তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হলো মিনারেলস। দেখো, সবকিছু তো হাতে লেখা সম্ভব নয়, সুতরাং যে সমস্ত জায়গায় তুমি অ্যাট এ টাইম এগুলো সবকিছু পেয়ে যাবে। তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হলো মিনারেলস। ঠিক আছে, কোন জায়গা থেকে পড়বে আমি এক্ষেত্রে তোমাদেরকে দাগ দিয়ে দিয়েছি। ম্যাক্রো এলিমেন্টস আমরা কাকে বলবো? যে সমস্ত এলিমেন্টসগুলো আমাদের দেহতে প্রধানত মিনারেলস ফর্ম অ্যাবাউট 4% অফ আওয়ার বডি ওয়েট। ঠিক আছে, আমাদের দেহের সমগ্র বডি ওয়েটের 4% প্রধানত মিনারেলস তৈরি করে। তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হলো মিনারেলস, ডায়েটারি সোর্সেস অ্যান্ড দ্য নিউট্রিশনাল ইম্পর্টেন্সি। সুতরাং কোন সমস্ত মিনারেলস গুলো আছে, মাইক্রো এলিমেন্টস কাকে বলে, এগুলো সম্বন্ধে তো তোমরা জানো। তো এক্ষেত্রে যে সমস্ত মিনারেলস গুলো আছে যেগুলো ইম্পর্টেন্ট, সেইগুলো এক্ষেত্রে আমি জাস্ট এক্ষেত্রে দাগ দিয়েছি। ঠিক আছে, এই জায়গাগুলো একটুখানি পড়ে নেবে।
এই জায়গাগুলো আমি আর প্রচুর পরিমাণে বলছি না। তাহলে দেখো বলছে মিনারেলস মাস্ট টেকেন অ্যাজ দ্য কম্পাউন্ডস, মিনারেলকে কি হিসাবে আমরা গ্রহণ করব, যৌগ হিসাবে। ইট টেকেন অ্যাজ দ্য এলিমেন্ট সাচ অ্যাজ দ্য সোডিয়াম অর দ্য পটাশিয়াম। ওকে, সুতরাং এইভাবে এরা হচ্ছে হয়। সুতরাং এই মিনারেলস গুলো আমরা কোথা থেকে পাবো, দ্য সোর্সেস অফ মিনারেলস আর মিল্ক, এগ, এখান থেকে আমরা ডিফারেন্ট টাইপের মিনারেলস পাবো, ঠিক আছে। সুতরাং এগুলো হলো মিনারেলের সোর্স। এখন স্পেসিফিক মিনারেলস আমরা কোথা থেকে পাবো, তাহলে সোডিয়াম ক্লোরাইড এই যে মিনারেলস আমরা স্পেসিফিক্যালি কোথা থেকে পাবো, আমরা যে নুন খাচ্ছি সেখান থেকে আমরা পাবো, ঠিক আছে। Na প্লাস আর Cl মাইনাস এক্ষেত্রে কি থাকবে, এই জায়গাগুলো একটুখানি পড়ে নেবে, আমি আর এগুলো সম্বন্ধে পড়ছি না, এগুলো তোমরা জানো। ওকে, এবং পটাশিয়াম, পটাশিয়াম দেখো সোডিয়াম আর পটাশিয়াম কিন্তু ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। সুতরাং পটাশিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম অ্যাকচুয়ালি আমাদের দেহতে কি করে, নার্ভ ইম্পালসকে ঠিক রাখে, ঠিক আছে। তোমরা জানো যে Na প্লাস আর K প্লাস এই দুটো আয়ন কি করে, আমাদের নার্ভ ইম্পালসকে মেনটেন করে। সো দিজ আর দ্য টু মোস্ট ইম্পর্টেন্ট মিনারেল। সুতরাং এগুলো আমরা কোথা থেকে পাবো, এগুলো আমাদের একটু পড়তে হবে। এরপরে যেটা হলো ক্যালসিয়াম, ক্যালসিয়াম প্রধানত ক্যারোটস, স্মল ফিশেস ইত্যাদি থেকে আমরা ক্যালসিয়াম পাবো। ছোট থেকেই আমরা জানি ক্যালসিয়াম কোন কাজ করে, ক্যালসিয়াম ব্লাড ক্লটিং এ সাহায্য করে। যে পয়েন্টসগুলো পড়তে হবে তোমাদের এখানে, তোমার এখানে দাগ দিয়ে আছে। সুতরাং ফসফরাস, ফসফরাস কি কাজ করে, ফসফরাস প্রধানত আমরা জানি যে রিকেটস, রিকেটস ইন চিলড্রেন, এই জায়গাটা পড়ে রাখবে, ঠিক আছে। এই যে অংশগুলো একটুখানি দেখে রাখবে। আয়রন কি কাজ করবে, আয়রন সুতরাং অ্যানিমিয়া কেন হয়, ওকে, এবং রেসপিরেটরি পিগমেন্ট হিমোগ্লোবিন তৈরি করে, এই জায়গাগুলো একটুখানি জেনে রাখতে হবে। আয়রন কি কাজ করে, এবং তারপরে কি আছে আয়োডিন, আয়োডিন কি কাজ করে, আয়োডিনের এই যে গয়টার। সুতরাং যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো আমার হাইলাইট করা আছে। জিঙ্ক, জিঙ্ক সম্বন্ধে তোমরা বলছিলে, জিঙ্ক ইজ অ্যাভেলেবল ইন বিট অ্যান্ড দ্য চিজ। It is a cofactor of the many enzymes such as the carbonic anhydrase, alcohol dehydrogenase ইত্যাদি. It is also important for the vitamin A metabolism. সুতরাং these are the functions of the zinc. এই বিষয়গুলো তোমরা পড়লেই বুঝতে পারবে। সুতরাং এই জায়গাটা আমি পড়ছি না, তাহলে মিনারেলস এখান থেকে তোমরা পেয়ে যাবে, এবং ডেইলি রিকোয়ারমেন্টস দেখবে এক্ষেত্রে সব কিছুই দেওয়া আছে, ঠিক আছে। এরপরে যে বিষয়টা আছে সেটা হলো ভিটামিনস। তোমরা ছোট থেকেই ভিটামিন সম্বন্ধে পড়েছো, যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো কিন্তু দাগ দেওয়া আছে, ওই জায়গাগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। এবার ভিটামিনস, আমরা একটু ভিটামিন সম্বন্ধে দেখে নিই। হোয়াট ইজ দ্য ভিটামিনস, এই সম্বন্ধে তোমরা জানো, বলছে দ্য ভিটামিনস আর দ্য অর্গানিক কম্পাউন্ডস। ভিটামিন হলো সেই সমস্ত জৈব যৌগ দ্যাট রেগুলারলি রিকোয়ার্ড ইন মাইনিউট কোয়ান্টিটিস, যার পরিমাণ খুব কম পরিমাণে লাগে, ইন দ্য ডায়েট অ্যান্ড দ্য ফরমেশন ফর দ্য নর্মাল মেটাবলিজম, হেলথ অ্যান্ড দ্য গ্রোথ। অর্থাৎ আমাদের স্বাভাবিক বিপাক প্রক্রিয়া পরিচালনা করার জন্য এটা অনেক কম পরিমাণে লাগে, অর্থাৎ আমরা খাবার থেকেই এক্ষেত্রে এগুলো পেয়ে যাই, ঠিক আছে। এরপরে কি হচ্ছে, কোন কোন ধরনের ভিটামিন আছে, ভিটামিন আর ডিভাইডেড ইনটু দ্য টু গ্রুপস, কোনটা ফ্যাট সলিউবল ভিটামিন, কোনটা ওয়াটার সলিউবল ভিটামিন, এগুলো পড়ে নেবে। এবং ফ্যাট সলিউবল, ওয়াটার সলিউবল ভিটামিনস এর মধ্যে কি হচ্ছে, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। ভিটামিন বি কমপ্লেক্সের নামগুলো কি করে মনে রাখবে, এটা তোমরা নিশ্চয়ই জানো, থারা, প্যাপো, নিপাসা, ঠিক আছে, থাইমিন, রাইবোফ্লাভিন ইত্যাদি, এইভাবে মনে রাখবে। সুতরাং ভিটামিন বি কমপ্লেক্সে কি আছে, 8টি ডিফারেন্ট টাইপের কম্পোনেন্ট আছে, যেমন বি1, বি1, ওকে। সো বি1 কে আমরা কি বলবো, বি1, বি1 কে কি বলা হয়, থিয়ামিন। বি2 কে আমরা কি বলবো, থা, রা, পে, পু, নি, পা, সা, এরকম ভাবে মনে রাখবে, ঠিক আছে। এই বিষয়গুলো তোমরা জানো। বি1 থিয়ামিন কি কাজ করে, প্রধানত ডেফিসিয়েন্সি সিনড্রোম গুলো পড়বে, ঠিক আছে। এই জায়গাগুলো একটু পড়বে, ডেফিসিয়েন্সি সিনড্রোম এটা বেরি বেরি করে, জাস্ট এইটুকু জানলেই হবে, ঠিক আছে। রাইবোফ্লাভিন কি কাজ করে, রাইবোফ্লাভিন সেলুলার রেসপিরেশন ইত্যাদি, যে জায়গাগুলো পড়বে সেগুলো দাগ মারা আছে, এগুলো একটুখানি পড়ে নেবে, ঠিক আছে। কোন কতগুলো ডেইলি রিকোয়ারমেন্টস এটা আছে, এই ডেইলি রিকোয়ারমেন্টসগুলো অত না পড়লেও হবে, কারণ ওখান থেকে কেউ মনে রাখতে পারে না যে কতটা পরিমাণে ডেইলি রিকোয়ারমেন্টস অ্যাকচুয়ালি লাগে। এদের ডেফিসিয়েন্সি সিনড্রোমগুলো একটু পড়ে রাখবে, আর এদের সোর্সগুলো একটু পড়ে রাখবে, বিশেষত ডেফিসিয়েন্সি সিনড্রোমগুলো। তোমরা এগুলো সম্বন্ধে জানো অ্যাকচুয়ালি, এদের ডেফিসিয়েন্সি সিনড্রোম কোনগুলো ইম্পর্টেন্ট হয়, যেমন বেরি বেরি যেটা বলছিলাম, বি1, কোনটাকে বলে পেলেগ্রা ফ্যাক্টর বা পিপি ফ্যাক্টর আমরা কাকে বলবো, ওকে। সুতরাং এই জায়গাগুলো একটু পড়ে রাখবে। পেলেগ্রা কে প্রিভেন্ট করে। ফলিক অ্যাসিড কি কাজ করে, প্রেগন্যান্সি পিরিয়ডে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড দেওয়া হয়, এই বিষয়গুলো একটু পড়ে রাখবে। ভিটামিন বি12 মানে সায়ানোকোবালামিন, যে জায়গাগুলো দাগ মারা সেগুলো দাগ দেওয়া আছে। ভিটামিন সি মানে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি কি প্রতিরোধ করে, স্কারভি। ভিটামিন ডি মানে ক্যালসিফেরল। সুতরাং এগুলোই প্রধানত ভিটামিন থেকে তোমাদেরকে পড়তে হবে। আর একটা জায়গা আমি একদম শেষে লিখেছি যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো এসিইউ, ওকে। সো এসিইউ কি, এসিইউ মানে অ্যাসিস্ট্যান্স কোঅর্ডিনেশন ইউনিট। দেখো যখন আমরা যে নিউট্রিশন আমরা যখন পড়ছি,
অ্যাকচুয়ালি অসংখ্য পপুলেশনের মধ্যে ম্যালনিউট্রিশন দেখা দিতে পারে, কোনো শিশুদের মধ্যে হয়তো ম্যালনিউট্রিশন দেখা দিতে পারে, এবং সেই কারণের জন্য কি করা হচ্ছে, এসইও মানে কি, দিস ইজ কল্ড নিউট্রিশন সার্ভেলায়েন্স সিস্টেম। ওকে, এটাকে বলে নিউট্রিশন সার্ভেলায়েন্স সিস্টেম। অর্থাৎ কোনো একটা পপুলেশনে কত পরিমাণ ম্যালনিউট্রিটেড পিপল আছে এই বিষয়গুলো সার্ভে করা হয়, এটাকেই বলা হয় এসইউ। এস্টাবলিশড ইন দ্য মিড 2017 সালে এই প্রোগ্রাম এস্টাবলিশড হয়েছিল অ্যান্ড ইনভেস্টিগেটেড মনিটর দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস অফ দ্য চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 5 অন দ্য রেগুলার বেসিস। প্রধানত সেই সমস্ত শিশুদের ক্ষেত্রে এটা মনিটর করা হয়েছিল, মানে এটা দেখার চেষ্টা করা হয়েছিল যে যাদের এজ হচ্ছে 5-এর কম, তো তাদের ক্ষেত্রে কীরকমভাবে তারা নিউট্রিশন তাদের ক্ষেত্রে কেমন প্লে করছে এটা দেখার জন্যই এই সংস্থাটা তৈরি করা হয়েছিল। ঠিক আছে, ইট ইজ এ কন্টিনিউয়াস সিস্টেম, এটা একটা কন্টিনিউয়াস সিস্টেম দ্যাট ইনফরমেশন ক্রিয়েশন রিফ্লেক্ট দ্য সাইজ, ডিস্ট্রিবিউশন অ্যান্ড দ্য কজেস অফ ম্যালনিউট্রিশন অ্যামং দ্য পপুলেশন অ্যাট প্রেজেন্ট অ্যান্ড ইন দ্য ফিউচার। সুতরাং এর সাহায্যে কি করতে পারি, যে কোন পপুলেশন কতটা পরিমাণে এবং মানে কতটা পরিমাণে এক্ষেত্রে এফেক্টেড হয়ে আছে, ম্যালনিউট্রিশন হচ্ছে কোনো পপুলেশনে, সেই ম্যালনিউট্রিশন কতটা পরিমাণে বিস্তার লাভ করেছে, তার পিছনে কারণ কি, এই সবগুলো এরা সার্ভে করে। ইট হেল্পস ফর দ্য পলিসি ফর্মুলেশন। এবং যদি কোনো পপুলেশনে এরকম প্রচুর পরিমাণে ম্যালনিউরাইজড যদি পার্সন দেখা যায়, এবং তার জন্য কিছু পলিসি নিতে হবে যাতে আর ম্যালনিউট্রিশন যাতে দেখা না যায়, প্রোগ্রাম প্ল্যানিং, কিছু প্রোগ্রাম নিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট এবং ইভালুয়েশন, ওই প্রোগ্রাম নেওয়ার পরে ঠিকঠাকভাবে তার রেজাল্ট আসছে কিনা সেটা দেখতে হবে। সুতরাং এসইউ মানে অ্যাসিস্ট্যান্স কোঅর্ডিনেশন ইউনিট, যার মধ্য দিয়ে কোনো পপুলেশনে স্টাডি করা হয়। ঠিক আছে, সেই পপুলেশনে স্টাডি করা হলো কারা ম্যালনিউট্রিশনে ভুগছে এবং কারা হচ্ছে ওয়েল আছে, কাদের গুড হেলথ আছে। যারা ম্যালনিউট্রিশনে ভুগছে তাদের স্ট্যাটিস্টিক্স করা হলো, স্ট্যাটিস্টিক্স করার পরে এবার কি করা হলো, প্ল্যানিং করা হলো, প্ল্যানিং করে এবার সেখানে অ্যাক্টিভিটি করা হলো, যেমন সাপ্লিমেন্ট দেওয়া হলো, যেমন স্কুলেতে বিভিন্ন রকমের ফুড সাপ্লিমেন্ট ইত্যাদি এই সমস্ত কিছু দেওয়া হয়, আয়রন ট্যাবলেট ইত্যাদি, এগুলো দেওয়ার পরে এবার হচ্ছে রেজাল্ট নেওয়া হলো। এই রেজাল্ট নিয়ে এবার ঠিক করা হলো যে সত্যি সত্যি ওই ম্যালনিউট্রিশন ওই পপুলেশনে আছে কি নেই। সুতরাং এই যে টোটাল প্রসেস, এটাকেই আমরা বলবো অ্যাসিস্ট্যান্স কোঅর্ডিনেশন ইউনিট। ওকে, সুতরাং টোটাল তোমাদের যে নিউট্রিশনের যে টোটাল যে ফিজিওলজির যে সিলেবাস আছে, আমি এই টোটাল ফিজিওলজি সিলেবাস আমি শেষ করলাম। ঠিক আছে, এবার দেখি এবার কে কি বলছে। স্যার এনপিইউটা একটু বলবেন, আর কে কি বলছে দেখি, কে বলছে নোটসটা মুভ কর, এবার দেখতে পাচ্ছ তো? ঠিক আছে, এনপিইউতে আমি যাই একবার, হ্যাঁ দেখি, এনপিইউ নেট প্রোটিন ইউটিলাইজেশন কোথায় ছিল ওটা, হ্যাঁ এই যে জায়গাটা, বায়োলজি, আচ্ছা নেট প্রোটিন ইউটিলাইজেশন, ঠিক আছে এনপিইউ, ঠিক জায়গাটাই বলেছো, আমি তবু বলে দিই একটু তোমাকে। ঠিক আছে, দেখো বায়োলজিক্যাল ভ্যালু বা নেট প্রোটিন ইউটিলাইজেশন মানে কি, অ্যাকচুয়ালি নেট মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ নেট একটু বলে দিই। সেটা হলো আমরা যে পরিমাণ খাবার খাচ্ছি সেটা হলো গ্রস। ঠিক আছে, তুমি যে পরিমাণ ফুড খেলে সেটা হলো গ্রস ফুড। এবার এই ফুডটা কি হলো, ইউটিলাইজড হলো, কোনোভাবে ইউটিলাইজড হলো, মানে কোনো অংশ আনডাইজেস্টেড হলো না, কোনো অংশ মলের মধ্য দিয়ে বেরিয়ে গেল, তাহলে যে অংশটা রয়ে গেল সেটাই হলো নেট, যে অংশটা রয়ে গেল তাকে আমরা কি বলবো, নেট। এবার এই নেট প্রোটিনের মধ্যে তাহলে যে অংশটা রয়ে গেল সেটা হলো নেট, এই নেটের মধ্যে যে পরিমাণ মাসেলস তৈরিতে ব্যবহৃত হচ্ছে তাকেই আমরা বলবো বায়োলজিক্যাল ভ্যালু। তাহলে নেট আমরা কাকে বলবো, বিভিন্ন প্রসেসিং হওয়ার পরে যেটা রেডি হয়ে আছে আমাদের দেহের অংশে পরিণত হওয়ার জন্য তাকেই আমরা বলবো নেট। সো দিস ইজ কল্ড নেট প্রোটিন ইউটিলাইজেশন। ঠিক আছে, তাহলে সেই সমস্ত প্রোটিনেরই এনপিইউ বেশি হবে যে সমস্ত প্রোটিনের এনিম্যাল সোর্স বেশি, তাদের ক্ষেত্রে এনপিইউ বেশি হবে। কেন, সেই সমস্ত প্রোটিন অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স মানুষের দেহ প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের সঙ্গে অ্যাকচুয়ালি সমান। সুতরাং নেট মানে কি, গ্রস মাইনাস যেটা ইউটিলাইজড হচ্ছে সেটাই হচ্ছে নেট, এবং এই নেট প্রোটিন কি পরিমাণে ব্যবহৃত হচ্ছে সেটাই হলো বায়োলজিক্যাল ভ্যালু। ঠিক আছে, এটাই হচ্ছে নেট প্রোটিন ইউটিলাইজেশন, বা বায়োলজিক্যাল ভ্যালুকে আমরা নেট প্রোটিন ইউটিলাইজেশন আমরা বলতে পারি, কারণ যে পরিমাণ হচ্ছে অংশ প্রধানত প্রসেসড হওয়ার পরে যে পরিমাণ অংশ আমাদের দেহের অংশে পরিণত হচ্ছে সেটাই হলো নেট প্রোটিন ইউটিলাইজেশন। নেট কেন বলছি,
যেটা গ্রহণ করছে সেটা হচ্ছে গ্রস, তারপরে সেটা প্রসেসড হচ্ছে, ডাইজেশন হচ্ছে, কিছু মলের মধ্য দিয়ে, কিছু মূত্রের মধ্য দিয়ে বেরিয়ে যায়। আরে মূত্রের মধ্য দিয়ে প্রচুর পরিমাণে ইউরিয়া বেরিয়ে যায়, নাইট্রোজেন বেরিয়ে যায়, এই সমস্ত বেরিয়ে যাওয়ার পরে যেটা থাকলো সেটা হলো নেট। এবার এই নেটটা যখন ইউটিলাইজড হবে তখনই তাকে আমরা বলবো নেট প্রোটিন ইউটিলাইজেশন। এই বিষয়টা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে যদি এই জায়গাটা একটুখানি দেখো, ঠিক আছে? এই জায়গাটা একটুখানি পড়ে নেবে, তাহলে এই নেট প্রোটিন ইউটিলাইজেশন এখানটা বুঝতে পারবে। আমি একটা এক্সপেরিমেন্টালি এটা লিখেছি, ঠিক আছে? এই জায়গাটা দেখে নেবে। এখানে দেখো, when the 70% of the intake of the nitrogen is retained, মানে কি, যখন 70% নাইট্রোজেন যখন রিটেইনড হচ্ছে, দেহের মধ্যে থেকে যাচ্ছে, the protein will support growth if sufficient calories are available. That is the biological value less than 70 is the questionable for the growth occurs. এই জায়গাগুলো একটুখানি পড়ে রাখবে, ঠিক আছে? এবার আর 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 কে কি বলছে একটু দেখি, বলো। আর কারোর কোনো সমস্যা আছে? বায়োলজিক্যাল ভ্যালুটা একটু বলবো, তাই তো? স্যার মিনারেলস ভিটামিনসের নোটটায় যে জায়গাগুলো আন্ডারলাইন আছে ওই পোর্শনটা কি আপনি প্রোভাইড করবেন নোট থেকে, না আমাদের নিজেদের বই থেকে ওইগুলো পড়ে নেব? দেখো এক্ষেত্রে যে বলছো তুমি তোমার বই থেকেও পড়তে পারো, অথবা আমি এটা প্রোভাইড করব, ঠিক আছে? সুতরাং তোমরা সেটাও তোমরা পড়ে নিতে পারো, ঠিক আছে? এবার বায়োলজিক্যাল ভ্যালুটা একটু বলবেন। দেখো বায়োলজিক্যাল ভ্যালু মানে কি? বায়োলজিক্যাল ভ্যালু মানে আমি এটাই বললাম যে যখন কোনো খাবার আমরা যখন খাবো, সেই খাবার ডাইজেশনের পরে, ঠিক আছে, ডাইজেশনের পরে মলের মধ্য দিয়ে কিছু অংশ বেরিয়ে যাবে, ঠিক আছে? তখন কি হবে, আচ্ছা এগুলো বলছি আবার। তাহলে ডাইজেশনের এর মধ্য দিয়ে, আচ্ছা ঠিক আছে, অনেকেই প্রশ্ন করছো, দেখি এসিইউটা একটু বলবেন, ঠিক আছে, ওই জায়গাগুলো আমি বলছি। তাহলে দেখো যে কি বলছিলাম, হ্যাঁ, আমরা যে সমস্ত খাবারগুলো খাচ্ছি, আমরা যে সমস্ত ফুড যেগুলো খাচ্ছি, সেগুলো আফটার ডাইজেশন, ডাইজেশন হওয়ার পরে তারপরে কি হবে, সেটা কিছুটা অংশ, যেমন এখানটা চলে যাই, আমি ছবির সাহায্যে বোঝাই তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে দেখো যে খাবারটা খাওয়া হলো, সেই খাবারটা ডাইজেশন হওয়ার পরে সেটা কি হবে, অ্যাবসর্বড হবে, সেটা শোষিত হবে। শোষিত হওয়ার পরে সেটা আমাদের দেহের প্রোটিনের অংশে পরিণত হবে। তাহলে যে সমস্ত প্রোটিন জাতীয় খাবার খাচ্ছি, সেই সমস্ত প্রোটিনের মধ্যে যেগুলো এনিম্যাল প্রোটিন, তাদের দেহের প্রোটিনের অংশে প্রবাবিলিটি হওয়ার সম্ভাবনা বেশি, সুতরাং সেই সমস্ত প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু বেশি। আবার যেগুলো প্ল্যান্ট প্রোটিন, তাদের দেহ প্রোটিনের অংশে পরিণত হওয়ার প্রবাবিলিটি কম, সেই জন্য তাদের বায়োলজিক্যাল ভ্যালু অনেক কম। তাহলে সিম্পলি বায়োলজিক্যাল ভ্যালু মানে কোনো খাবারের এবিলিটি, সেটা আমাদের দেহের কতটা অংশে পরিণত হয়, তাকেই আমরা কি বলবো, বায়োলজিক্যাল ভ্যালু। ধরা যাক তুমি কোনো বাড়ি তৈরি করতে যাচ্ছ, ঠিক আছে, তুমি অনেকগুলো ইট কিনে এনেছো, এবার সেই ইটগুলোর মধ্যে যেগুলো দেখলে ভাঙা, সুতরাং যে ইটটা সেটা হচ্ছে গ্রস প্রোটিন, যে অংশগুলো ভাঙা সেগুলো বের করে দিলে, তাহলে কোন ইটগুলো তোমার লাগবে, যেগুলো ভালো, এটাই হলো বায়োলজিক্যাল ভ্যালু, ঠিক আছে? সুতরাং আমরা যে প্রোটিন যেটা খেলাম, প্রচুর গ্রস প্রোটিন খেলাম, কিছু ডাইজেশন হলো, মূত্রের মধ্যে দিয়ে বেরিয়ে গেল, কিন্তু বাকি যেটা রয়ে গেল সেটা দেহ প্রোটিনের অংশে পরিণত হলো, এটাই বায়োলজিক্যাল ভ্যালু। আমরা যে অ্যানিম্যাল সোর্স থেকে আমরা যে খাবারগুলো খাই, সেগুলো প্রধানত তাদের বায়োলজিক্যাল ভ্যালু বেশি, কেন? কারণ তারা সহজেই দেহের প্রোটিনের মধ্যে ঢুকে যায়, অ্যামাইনো অ্যাসিডগুলো। কিন্তু যে সমস্ত প্ল্যান্টস আছে, তাদের বায়োলজিক্যাল ভ্যালু কম, কেন? কারণ তারা সহজে দেহ প্রোটিনের অংশে পরিণত হতে পারে না, কারণ তাদের অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স তাদের ক্ষেত্রে ডিফারেন্ট, ঠিক আছে? এবার কে কি দিয়েছে দেখি কমেন্টস। আচ্ছা, ব্যালেন্স ডায়েট ফর প্রেগনেন্ট উমেন অ্যান্ড অ্যাডাল্ট, এটা ডিসকাস করবেন। দেখো এটা হচ্ছে তোমার এতে আছে, এটা পিজিতে আছে, হ্যাঁ এটা পিজি সিলেবাসে আছে, ঠিক আছে? সেই জন্য এই মুহূর্তে এটা এখন আমি ডিসকাস করছি না, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা স্যার, আচ্ছা আরেকজন একটা প্রশ্ন করেছিল, আমি একটু দেখি। স্যার মিনারেলস, হ্যাঁ এটা তো আমি উত্তর দিয়ে দিয়েছি। বায়োলজিক্যাল ভ্যালুটা একটু বললাম। এসডিএ, হোয়াট ইজ দ্য এসডিএ? এসডিএটা একটুখানি বলে দিই, আবার আমি এসডিএটা বলে দিই, ঠিক আছে? একটু এসডিএটা বলে দিই, এটা ইম্পর্টেন্ট। চলো এসডিএটাতে আবার যাচ্ছি। দেখো এসডিএ মানে কি, আমরা যে খাবার খাচ্ছি, ধরো কার্বোহাইড্রেটের কথাই আমি বলবো, আমরা প্রধানত জানি যে 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4 ক্যালোরি আমরা শক্তি পাই। তাহলে যদি 250 গ্রাম, আমি আমার হিসাবে সুবিধার জন্য এক্ষেত্রে 25 গ্রাম, সরি নট 250, এক্ষেত্রে 25 গ্রাম নিয়েছি, তাহলে 25 গ্রাম যদি কার্বোহাইড্রেট পাই, তাহলে আমাদের কতটা এনার্জি লাগবে? 100 ক্যালোরি আমরা এনার্জি পাবো, কিন্তু আমরা কতটা পাচ্ছি? 105 ক্যালোরি। এই যে এক্সট্রা এনার্জি যেটা আমরা পাচ্ছি, তাকেই বলে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন বা ক্যালোরিজেনিক এফেক্ট অফ ফুড।
তাহলে যদি আমরা 1 গ্রাম প্রোটিন থেকে 4 ক্যালোরি আমরা এনার্জি পাই, তাহলে 25 গ্রাম প্রোটিন থেকে কতটা এনার্জি পাবো? আমরা 100 ক্যালোরি এনার্জি পাবো। কিন্তু আমরা কত পাচ্ছি? 130 ক্যালোরি এনার্জি পাচ্ছি। সুতরাং এটাকেই বলা হয় ক্যালোরিজেনিক এফেক্ট অফ ফুড। ঠিক আছে? কেন প্রোটিনের ক্যালোরিজেনিক এফেক্ট কেন বেশি? এর কারণ হচ্ছে প্রোটিনের এই সমস্ত মেটাবলিক চেঞ্জেস গুলো হয়। সুতরাং যখন তোমাকে ক্যালোরিজেনিক এফেক্ট যখন বলবে, প্রোটিনের যখন ক্যালোরিজেনিক এফেক্ট কাকে বলে? এই জায়গাটা দেবে, এখানটা দেবে, এই জায়গাটা দেবে, এবং তারপরে হচ্ছে এইখানটা দেবে যে কেন এর হচ্ছে মানে ক্যালোরি ভ্যালু কেন বেশি। ঠিক আছে? তাহলে যে কোনো খাবার যখন আমাদের দেহের মধ্যে প্রবেশ করে, সেই খাবারগুলো যদি প্রসেসড হয়, তার ফলে কিছু এনার্জি তৈরি হয়। আমরা যখন কোনো কাজ করি তখন তার জন্য কিছু এনার্জি আমাদের তৈরি হয়। ঠিক আছে? এবং এটাকেই আমরা বলবো স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন, বা এটাকেই আমরা বলবো এসডিএ। ক্লিয়ার? চলো এরপরে আমরা দেখি, স্যার আপনি যে নোটসটা দেবেন ওইটা কি সাফিসিয়েন্ট, না সাথে আলাদা বুক ফলো করতে হবে? দেখো আমি যে নোটসগুলো দিয়েছি আশা করি ওগুলো সাফিসিয়েন্ট। ঠিক আছে? এবার তুমি যদি কোনো বই যদি ফলো করো তাহলে সেটা ফলো করতে পারো, কিন্তু আমি যে নোটসগুলো দিয়েছি আমার মনে হয় যে এগুলো এসএসসির জন্য এটা সাফিসিয়েন্ট। স্যার 2016 এর সিলেবাসটা ফলো করবো তো? হ্যাঁ, যে সিলেবাসটা এক্ষেত্রে দেওয়া আছে এই সিলেবাসটা তোমরা ফলো করবে। স্যার বেঙ্গলিতে পড়তে চাইলে কোন বুকটা ভালো হবে? দেখো এক্ষেত্রে আমি বলে দিই, তোমরা অনেকেই প্রশ্ন করছে, অ্যাকচুয়ালি আমার কিন্তু কোনো বাংলা বই নেই, আমি জাস্ট এটা আমি বলতে পারছি না। ঠিক আছে? কারণ বাংলা আমি জেনারেলি আমি কনসাল্ট করিনি বেঙ্গলি বই, কারণ আমার মনে হয়েছে যে ইংরাজিটাই বেস্ট হবে সেই জন্য। ঠিক আছে? তোমাদের যে পাশের যে বইগুলো আছে বাংলা, ওইগুলো তোমরা ফলো করতে পারো। আর একটা বিষয় যেটা বলি সেটা হচ্ছে এসএসসিতে 11-12 এর বইকে কিন্তু কখনো ইগনোর করবে না। ঠিক আছে? সব প্রথমে 11-12 এর বই ফলো করবে, তারপরে অন্যান্য টপিকস গুলো ফলো করবে। তোমাদের পাশে যে সমস্ত বই আছে ওই বইগুলো তোমরা ফলো করতে পারো। ঠিক আছে? বেঙ্গলি বুকস অ্যাকচুয়ালি আমি তো বেঙ্গলি বই ফলো করিনি, সেই জন্য আমি এই সম্বন্ধে বলতে পারছি না। ঠিক আছে? আর কার আছে? স্যার নোট কি আলাদা করে বানাতে হবে নাকি আপনার? আচ্ছা এটা, হ্যাঁ, এবার আরেকটা বিষয় বলে দিই। দেখো দেখি, স্যার এসএসসিতে বেঙ্গলি ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, এসএসসি বেঙ্গলি ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই দেওয়া যায়। আমি আমার ভিডিওতে আমি বারবার বলেছি যে এসএসসি বাংলা এবং ইংরাজি দুটো ল্যাঙ্গুয়েজেই দেওয়া যায়, তোমার যেটা পছন্দ হবে সেটা দেবে। তবে একটা সাবজেক্টে ধরো বেঙ্গলি ইংলিশ এই দুটো কোয়েশ্চেন্স থাকবে, কিন্তু একটা সাবজেক্টে তুমি একটা প্রশ্ন বাংলাতে দিলে একটা প্রশ্ন ইংরাজিতে দিলে এরকম নয়। যে সাবজেক্টটা যে ল্যাঙ্গুয়েজে দেবে সেই ল্যাঙ্গুয়েজেই চয়েস করবে। ঠিক আছে? স্যার বেঙ্গলি ভার্সন অ্যান্ড ইংলিশ ভার্সনে কি আলাদা আলাদা সিট ক্যাপাসিটি? না, ওরকম কোনো ব্যাপার নেই। ভালো করে শুনে রাখো, তুমি যে কোনো মিডিয়ামে এখনো পর্যন্ত যে রুলস আমি যতদূর পর্যন্ত জানি সেটা। ঠিক আছে? স্কুলের যখন ভ্যাকেন্সি বেরোবে তখন তুমি যে ইংলিশ মিডিয়ামে ইংরাজিতে পরীক্ষা দিচ্ছ মানে তোমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে দেবে, বাংলায় পরীক্ষা দিচ্ছ মানে তোমাকে বাংলা মিডিয়াম স্কুলে দেবে, এরকম কিন্তু বিষয়টা নয়। অ্যাকচুয়ালি সবার জন্য একই এক্সামিনেশন হবে, যে ইংরাজিতে দিচ্ছে যে বাংলাতে দিচ্ছে যেমন ভাবেই দিক না কেন এক্সাম কিন্তু একই হবে। সুতরাং তুমি ফর্ম ফিল আপের সময় তুমি যেটা চয়েস করবে, তুমি বেঙ্গলি মিডিয়াম নাকি তুমি ইংলিশ মিডিয়াম, তুমি যেটা চয়েস করবে সেই অনুযায়ী তোমার রিক্রুট হবে। কিন্তু এক্সামিনেশন তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে দিতে পারো, তবে আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, এক্সামিনেশন ইংরাজিতে দেওয়ার সুবিধা। আমার নোট আছে বলে আমি বলছি না। ঠিক আছে? অথবা আমার কোচিং এ অ্যাটেন্ড করবে বলে আমি বলছি না, আমার ওরকম কোনো ইন্টেন্সিটি নেই যে কোচিং এ তোমাকে জয়েন করতে হবে, এরকম বিষয়টা নয়। অথবা আমি সকল প্রফেশনাল কোনো এরকম বিষয় নয় যে আমার অনেক স্টুডেন্ট লাগবে, এরকম কিন্তু বিষয়টা নয়। আমার যেটা হেল্প করার বিষয় আমি তোমাদেরকে সেটা বললাম। ঠিক আছে? সুতরাং তুমি ফর্ম ফিল আপের সময় যে মিডিয়াম তুমি ফিল আপ করবে সেটাই। এবার কেউ যদি সিবিএসসি স্টুডেন্ট হয় তাহলে কোনো প্রবলেম হবে? ওদের জানা কি আলাদা সিট থাকে? দেখো এই এই বিষয়টা দেখো, সিবিএসসি বলতে এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যেহেতু এটা হচ্ছে, সিবিএসসির জন্য হয়তো আলাদা এক্সামিনেশন কোনোভাবে ওটা রিক্রুটেড হয়। এক্ষেত্রে সিবিএসসি স্কুলে যদি কেউ যদি ইংলিশ মিডিয়াম যদি চয়েস করে তাহলে সেক্ষেত্রে তাকে হয়তো সেই স্কুলে তাকে রিক্রুট করতে পারে। ঠিক আছে? এই বিষয়টা একটু পরে, আমি সঠিক জানি না, আমি যেটা জানি না আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি তোমাদেরকে বলে দেবো, কারণ একটা মানুষ সবকিছু তো জানতে পারে না। যদি ভালো করে শুনে রাখো, যদি ইংলিশ মিডিয়ামে ফর্ম ফিল আপের সময় যদি ইংলিশ ফিল আপ করো, ইংলিশ মিডিয়ামে দেবে, তবেই ইংলিশ মিডিয়ামে দিতে পারবে, মানে তবে তোমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে দেবে। যদি দাও বেঙ্গলি মিডিয়াম স্কুলে, তাহলে বেঙ্গলি মিডিয়াম, পরীক্ষা তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে দিতে পারবে। ঠিক আছে? স্যার বেঙ্গলি নোটসগুলো লেখা
আপনি দেখে দেবেন তো? এবার দেখো বেঙ্গলি যেগুলো হচ্ছে তোমরা যে লিখবে সেগুলো কি বলবো, এটা আমার পক্ষে হয়তো সবাইকে অত এরকম ভাবে দেখা সম্ভব নয়। তোমরা দু একটা স্যাম্পল পাঠাবে, আমি যেভাবে তৈরি করেছি সেভাবে তোমরা তৈরি করার চেষ্টা করবে, ঠিক আছে? এবার সব মানে অসংখ্য স্টুডেন্ট অত নোটস আমি কি করে দেখবো, ওটা ওইভাবে আমার পক্ষে দেখা হয়তো বা সম্ভব হবে না। দু একটা পেজ পাঠাবে, আমি দেখে বলে দেবো যে তোমার ঠিকঠাক আছে। স্যার আপনার নোটসটাই এনাফ হবে নাকি আলাদা করে আমাদের নোটস বানাতে হবে? আচ্ছা, এক্ষেত্রে বলে দিই যে আমার যেটা কনসেপশন যেটা বলে সেটা হচ্ছে যে আমি অলমোস্ট টোটালটা কভার করেছি, এবং যতটা পরিমাণে ডিপে যাওয়া দরকার আমি ততটা পরিমাণে ডিপে আমি তোমাদেরকে বলেছি। এরপরে তোমাদের যদি মনে হয় এক্সট্রা কোনো কিছু পড়বে তাহলে সেটা পড়তে পারো, তবে এসএসসি এক্সামিনেশনে কিন্তু অত্যন্ত ডিপে পড়ার দরকার নেই। কনসেপশন ক্লিয়ারেন্স এবং প্রত্যেকটা টার্ম সম্বন্ধে জানা, এই বিষয়গুলো ভালো করে করবে, ঠিক আছে? আর একটা বিষয় বলি যেটা সবসময় আমার যেটা বলার সেটা হচ্ছে, তুমি যদি ভাবো যে কোয়েশ্চেন্স অ্যান্সার ফর্মে, আমার কাছে গ্যাস্ট্রিশন অফ ফর্গের নোটটা নেই, আর একবার গ্রুপে দিলে ভালো হয়। ঠিক আছে, গ্রুপে পাচ্ছি না। আমি যে তিনটে আমি যে ডেমো ক্লাস নিয়েছিলাম তার নোটস আমি আবার ফের গ্রুপে প্রোভাইড করে দেবো, আমি তোমাদেরকে বলেছি, ঠিক আছে? আর একটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে যে দেখো এক্ষেত্রে তোমাদের হয়তো অ্যাপারেন্টলি মনে হতে পারে, কি মনে হতে পারে যে যে নোটসটা আছে হয়তো হিউজ নোটস, কিন্তু যখন পরীক্ষাতে, এবং আর একটা বিষয় বলে রাখি যে তোমার হয়তো মনে হতে পারে যে 2 মার্কসের করে আমি যদি কোয়েশ্চেন্স লিখতাম তাহলে ভালো হতো, কিন্তু আমার মনে হয় যে ওই রকম ভাবে তুমি যদি প্রিপারেশন নাও যে কিছু হচ্ছে কোয়েশ্চেন্স থাকবে সেগুলো মুখস্থ করে তুমি যদি পরীক্ষা দাও, তাহলে আমার মনে হয় যে সেক্ষেত্রে ক্র্যাক করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তোমাকে কনসেপ্ট রাখতে হবে, এবং একটা বিষয় মনে রাখবে যে নিজে থেকে উত্তর লিখতে হবে, ঠিক আছে? আমি কিন্তু এইভাবেই পড়েছিলাম, এবং আমার নিজের প্রতি বিশ্বাস ছিল যে আমি নিজে থেকে উত্তর আমি ঠিকই লিখে দিতে পারবো। তুমি যদি কোনো বিষয় জানো সেই বিষয় সম্বন্ধে তুমি লিখে দিতে পারবে, যেমন এসডিএ তুমি যদি জানো এসডিএ সম্বন্ধে তুমি লিখে দিতে পারবে। সুতরাং এই জানাটা কতটা এবং কি পরিমাণ লাগবে সেটাই আমি, সেই জন্যই একটা টিচারের দরকার, ঠিক আছে? সুতরাং এসডিএ সম্বন্ধে কতটা জানবে সেটা আমি বলেছি, কি পরিমাণ লাগবে সেটা বলেছি। এবার তুমি তোমার নলেজ মতো সেগুলোকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। যদি বলে যে হোয়াট উইল বি দ্য এসডি অফ দ্য কার্বোহাইড্রেট, তখন তোমাকে বলতে হবে যে কার্বোহাইড্রেটের এসডি প্রোটিনের থেকে কম, এই সমস্ত বিষয়গুলো দিয়ে শুরু করতে হবে। সুতরাং নোটস থেকেই যদি কোনো প্রশ্ন দেয় সেখান থেকে উত্তর পেয়ে যাবে। আলাদা করে আর নোটস তৈরি করার দরকার নেই, সেগুলো ভালো করে পড়বে তাহলেই হবে, ঠিক আছে? এবং মনে মনে কোয়েশ্চেন্স তৈরি করে নেবে, যেমন হোয়াট উইল বি দ্য এসডি অফ কার্বোহাইড্রেট, হোয়াট ডু ইউ মিন বাই এসডিএ, এরকম প্রশ্ন তৈরি করে নেবে, এবং যখন নোটসটা পড়বে মনে মনে একটু বলবে যে এটাই হচ্ছে এসডিএ, এটাই হচ্ছে কার্বোহাইড্রেটের এই বিষয়গুলো বলবে, ঠিক আছে? বলছে না স্যার হিউজ নয়, বরঞ্চ নোটস যত ডিটেলসে দেবেন ততটাই আমাদের হেল্পফুল হবে। না স্যার হিউজ নয়, বরঞ্চ নোটস যত ডিটেলসে দেবেন ততটাই আমাদের হেল্পফুল হবে। এটা একটুখানি বলে দিই, আমি ডিটেলসেই আমি যতটা পরিমাণে করা দরকার সেটা ততটা পরিমাণে আমি নোটস করেছি। আর হচ্ছে প্রচুর পরিমাণে, দেখো একটা বিষয় সবসময় মনে রাখবে, তুমি যখন নিউট্রিশন পড়ছো মনে হচ্ছে যে কম, কিন্তু টোটাল সিলেবাস তুমি যখন কভার করতে যাবে না তখন মাথা তোমার হ্যাং হয়ে যাবে। কি রকম? যখন এনিম্যাল ক্লাসিফিকেশন পড়বে, যখন প্ল্যান্ট ক্লাসিফিকেশন পড়বে, যখন প্ল্যান্টের বিভিন্ন ফ্যামিলির ক্যারেক্টার যখন পড়বে, ঠিক আছে, যখন ফিজিওলজির বিভিন্ন টপিকস যখন পড়বে, তখন দেখবে তুমি পাগলের মতো হয়ে যাবে পরীক্ষার আগে 2-3 দিন আগে। সেই কারণের জন্য এই বিষয়গুলো ভালো করে করবে, ঠিক আছে? আমি যেভাবে বলছি এইভাবে পড়বে। স্যার ক্লাসের নোটস পড়ানো শেষ হবার পরে পাবো না দেরি হবে? কারণ সঙ্গে সঙ্গে নোটস পেলে আপনার পড়ানোটা রিকল করতে সুবিধা হতো। ওকে, আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে নোটস দিয়ে দেবো, ঠিক আছে? যখন মানে এই যে আমার ক্লাসটা যেহেতু আমি নিউট্রিশনটা পুরো শেষ করে দিলাম, একটু পরেই আমি গ্রুপে এই নোটসটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? না একটু পরে মানে আমি একটুখানি বলে দিই যে এটা যেহেতু একটা ডেমো ক্লাস হচ্ছে, এবং এই ডেমো ক্লাসটা যেহেতু হচ্ছে এবং অনেকে তোমরা জয়েন করতে পারোনি, অনেকেই জয়েন করতে পারেনি অ্যাকচুয়ালি, তাদের ক্লাসটা করার পরে আমি এই নোটসটা দিয়ে দেবো, ঠিক আছে? না হলে যারা আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি যা বলবো সব একদম স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে? কারণ যারা হচ্ছে নোটসটা পাবে তারা আর পরে আর ক্লাস করতে চাইবে না, তারা বুঝতে পারে মানে ভাববে যে নোটস পেয়ে গেছি তার ক্লাস করে কি হবে, এরকম বিষয়টা হবে। সুতরাং আমি কালকে দিয়ে দেবো, এই ক্লাসটা করার পরেই আমি দিয়ে দেবো, ঠিক আছে? আর বলো, আর কারোর কোনো কোয়েশ্চেন্স আছে কিনা? আর কোনো প্রশ্ন আছে বলো দেখি। আচ্ছা, কোনো প্রবলেম, আচ্ছা ঠিক আছে। আর কোনো প্রশ্ন নেই তো? চলো আমি তাহলে লেফট করলাম, হ্যাঁ?
স্যার ব্যাচের টাইমিংস পার উইক রিলেটেড ইনফরমেশনটা দিলে ভালো হয়। দেখো এক্ষেত্রে এটা বলে দিই যে ব্যাচের যে টাইমিং, এটা তুমি ভালোই বলেছো। তো আমি এক্ষেত্রে যেহেতু ডেমো ক্লাস নিচ্ছি, তোমাদের ব্যাচের টাইমিং আমি করে দিয়েছি, তবুও আমি যেহেতু ডেমো ক্লাস নিচ্ছি সেই জন্য একটুখানি হয়তো টাইমিংটা একটুখানি উল্টোপাল্টা হলো, কিন্তু তোমাদের আমি যে ক্লাস নেবো প্রত্যেক সপ্তাহে 2 দিন আমি যে ক্লাস নেবো তার টাইমিং স্পেসিফিকই থাকবে, সেটা চেঞ্জ হবে না। এখন কি হয়, অনেক সময় কি হয়, হয়তো কোনোভাবে কারেন্ট নেই, ঠিক আছে, হয়তো কোনোভাবে ইন্টারনেটে সমস্যা হচ্ছে, তখন সেক্ষেত্রে হয়তো ক্লাসটা চেঞ্জ হবে। তবে সেই বিষয়গুলো যদি হয় রেয়ারলি হবে। তো আমি চেষ্টা করব, যদি সেরকম কোনো কিছু কন্ডিশন অ্যারাইজ করে তাহলে আমি পরে ক্লাস দেওয়ার চেষ্টা করব, তবে ক্লাসের টাইম কিন্তু ঠিকঠাকই থাকবে। আর বলো স্যার ক্লাস রেকর্ডিং অ্যাভেলেবেল হবে তো? হ্যাঁ, ক্লাসের রেকর্ডিং অ্যাভেলেবেল হবে, আমি এক্ষেত্রে রেকর্ড করেছি, ঠিক আছে। সুতরাং এই রেকর্ডটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, অ্যাকচুয়ালি এটাকে আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। আর বলো, আর 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 কিন্তু এটাকে আমি কালকে প্রোভাইড করব, কারণ সেকেন্ড ক্লাসটা নেওয়ার পরে আমি প্রোভাইড করব। আর বলো, আর কারোর কোনো প্রশ্ন আছে কিনা? দেখো এই এই বিষয়টা একটু বুঝতে পেরেছো, পড়াটা বোঝা গেছে তো, প্লাস নোটসটা বোঝা গেছে তো? কেউ একটা রিপ্লাই করো দেখি, পড়া বোঝা গেছে কিনা। ঠিক আছে, তাহলে হ্যাঁ, তাহলে দেখো আমি এইভাবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওকে। আর ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো আমি একদম পুরো টোটাল যে গ্রুপ আছে, অর্থাৎ নিউট্রিশন, আমি তোমাদেরকে পুরো টোটাল, হ্যাঁ ঠিক আছে, আমি নিউট্রিশন পুরো টোটাল আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম, আর নোটসটা আমি কালকে ক্লাস নিয়ে আমি তোমাদেরকে নোটসটা প্রোভাইড করব। আর একটা বিষয় বলে রাখি, এইটা দেখে তারপরে কিন্তু তোমরা ডিসিশন নেবে, আমি আরো একটা ফ্রিতে ক্লাস দেব, এইটা দেখে তোমরা ডিসিশন নেবে ভালো করে যে তোমরা আমার ক্লাসে অ্যাটেন্ড করবে কিনা, ঠিক আছে। এর কারণটা হচ্ছে কি, কারণ এর কারণটা হচ্ছে এটাই যে যাতে যাতে এরকম বিষয়টা অ্যারাইজ যাতে না করে যে তোমরা হয়তো ভাবছো যে স্যার ঠিকঠাক ভাবে বলছেন না অথবা পড়াচ্ছেন না, এইটা সেই জন্য আমি প্রথমে ডেমো ক্লাসগুলো দিলাম, ঠিক আছে। এইগুলো ভালো করে দেখবে, নোটস গুলো ভালো করে দেখবে, দেখার পরে তারপরে ডিসিশন নেবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলে রাখি, সেটা হলো যে আমি তোমাদেরকে তুমি করে বলছি, এটা আমি বারবার বলতে ভুলে যাই, সবাই আপনি করে বলে। আমার মনে হয় যে স্টুডেন্টসদেরকে তুমি করে বললে অনেকটা কাছের মানে হওয়া যায়, এবং সেই জন্য বারবার আপনি আপনি করে বললে না একটা অফিসিয়াল বিষয়টা চলে আসে। তো আমি চাই যে স্টুডেন্টসের কাছাকাছি থাকা একটা ফর্মাল বিষয়, সেই জন্য তুমি করে বলছি, এর জন্য কোনো মাইন্ড করবে না, ঠিক আছে। আর বলো, আর কারোর কোনো সমস্যা আছে কিনা? ওকে, আর কোনো সমস্যা নেই তো, তাহলে আমি লেফট করলাম, আমি তোমাদের পারমিশন নিই, আমি লেফট করব কিনা বলো। স্যার এনরোলমেন্টের সময় 3টে অপশন ছিল, অনলি নোট, অনলি ক্লাস নোট অ্যান্ড দ্য ক্লাস, এই ব্যাপারে ফিজের ডিফারেন্স হবে কি? একটুখানি আমি বলে দিই যে এই ব্যাপারে হয়তো ফিজের ডিফারেন্স, দেখো তোমরা যারা অনলি, আমি এখনো ফিজটা আমি এখনো পর্যন্ত ঠিক করিনি। এর কারণটা কি, এর কারণ আমি বলে দিই, সেটা হচ্ছে যে আমি দেখো আমি তোমাদের কন্ডিশনটা বুঝি, ঠিক আছে। কারণ আমি তোমাদের মতো ফেজ থেকেই আমি এসেছি, এবং বিশাল যে হাইফাই ফ্যামিলি, আমি সেরকম ফ্যামিলি থেকে আমি বিলং করি না, এবং আর্থিক অনটনের মধ্য দিয়েও আমি বড় হয়েছি। তো সেই কারণের জন্য আমি তোমাদেরকে যেটা বলবো, তোমরা অনেকেই প্রচুর প্রচুর তোমরা চিন্তা করছো। তো এক্ষেত্রে আমি প্রথমে 1200 টাকা আমি ফিজ রেখেছিলাম। দেখো এই বিষয়গুলো কন্ডাক্ট করতে গেলে অনেক কিছু করতে হয়, তো তারপরে আমি পরে আমার সেট আমি তৈরি করব। তো যাই হোক, যে বিষয়টা বলার সেটা হচ্ছে যে আমি এখনো পর্যন্ত এটা ঠিক করিনি, তোমরা অনেকেই বিভিন্ন প্রবলেমের কথা বলছো। তো অনলি নোট, অনলি নোট আর হচ্ছে তোমার ক্লাসের জন্য আমি যেটা ফিজ রেখেছি 800 টাকা, ঠিক আছে। আর শুধুমাত্র নোটসের জন্য যদি করো তাহলে সেটা হচ্ছে, আমি এখনো পর্যন্ত এটা ঠিক করিনি, শুধু নোটস আর ক্লাস এই দুটোই আমি বললাম, এর স্ল্যাব ডিফারেন্স হবে, কিন্তু কতটা ডিফারেন্স হবে আমি পরে বলে দেবো, ঠিক আছে। এখন আপাতত এই ক্লাসগুলো দেখো আর বলো। তবে এরকম আমি বলতে পারি যে আমার কাছে অর্থের জন্য কিন্তু পড়া আটকাবে না, এটা আমি বলতে পারি। আর বলো, আর কার কি আছে বলো, আর কোনো সমস্যা আছে কিনা? ঠিক আছে, আমি তাহলে লেফট করলাম, তোমাদের পারমিশন নেই, হ্যাঁ আমি তাহলে লেফট করছি, হ্যাঁ ওকে, দেন আমি লেফট করলাম, ঠিক আছে। হ্যাঁ বলো, কেউ কিছু বলছো বলো। থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ তোমাদের জয়েন হওয়ার জন্য, আমি লেফট করলাম। হ্যাঁ, নেক্সট ক্লাস আমি বলে দেবো, আমি খুব শীঘ্রই তোমাদেরকে বলে দেবো পরের ক্লাস কবে, ঠিক আছে। আর কালকে আমি মানে কালকে আমি নোটস প্রোভাইড করে দেবো, ঠিক আছে। দেন আই এম এক্সিটিং ফ্রম দ্য ক্লাস। থ্যাংক ইউ, তোমরা সবাই খুব ভালো থাকো।
and take care. Okay.